সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় টিভি চ্যানেল আরটিভি 17 বছরে পদার্পণ করেছে। এই পথ চলা আরটিভির সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছে আমি তৌহিদুল হক। দর্শক, চতুর্থ ধাপের 840 ইউপিতে নির্বাচন হলো আজ। কিছু কিছু কেন্দ্রে অনিয়ম, ভোট কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও সংঘাতের ঘটনা ঘটেছে। তবে নির্বাচন সুষ্ঠু উৎসবমুখর হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব। নির্বাচনী সহিংসতায় ঠাকুরগাঁও ও পটুয়াখালীতে আজ নিহত হয়েছেন 2 জন। এ নিয়ে ইউপি নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 69 জন। মোট 6 ধাপে এবার 4000 ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এখন পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 348 জন চেয়ারম্যান প্রার্থী। চতুর্থ ধাপে 48 ইউপিতে চেয়ারম্যান পদে ভোটের প্রয়োজন হয়নি। দর্শক, এমন একটি চিত্রকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় ইউপি নির্বাচনের সংঘাত শেষ কোথায়। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। আমাদের সাথে যুক্ত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার। আপনাদের 3 জনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও আলোচনায় অংশ নিতে পারেন, আলোচকদের কাছে কোনো প্রশ্ন রাখতে পারেন, প্রতিক্রিয়া জানাতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারে, এবং একই সাথে আপনি ফেসবুকেও লিখতে পারেন। যাচ্ছি মূল আলোচনায়। দিলীপ কুমার সরকার, আপনার কাছেই শুরুতে আসতে চাই। সুজনের যে কেন্দ্রীয় সমন্বয়ক হিসাবে কিংবা এদেশের নির্বাচনগুলো রাজনৈতিক প্রেক্ষাপট বিচার বিশ্লেষণ কিংবা পর্যবেক্ষক হিসাবে চতুর্থ ধাপের যে ইউপি নির্বাচন হলো, আমরা কোনোভাবে সংঘাত বন্ধ করতে পারছি না। এর কারণ কি শুধুই রাজনৈতিক? দিলীপ কুমার সরকার। ধন্যবাদ। আজকে চতুর্থ ধাপের নির্বাচন 838টি কেন্দ্রে ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হলো এবং এবারে অন্যান্য ধাপের নির্বাচনগুলোতে আমরা যেভাবে দেখেছি যে সহিংসতার যে ঘটনা, তা সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারিনি। আমরাও বিষয়টা নিয়ে আমাদের যে বিশ্লেষণ, আমাদের যে ভাবনা, সেটা এরকম। আমরা কারণ অনুসন্ধান করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে রাজনৈতিক দলভিত্তিক নির্বাচন বা প্রতীকভিত্তিক নির্বাচন এটা একটা কারণ হিসাবে আমরা মনে করেছি। কেননা দলভিত্তিক নির্বাচন হওয়ার কারণে অনেক আগে থেকেই প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের এলাকায় রেষারেষি দলাদলি শুরু হয়ে যায় এই মনোনয়ন পাওয়ার আগ্রহ থেকেই। সহিংসতা আগে থেকেই ছড়িয়ে পড়ে, নির্বাচনের অনেক আগে থেকেই। আরেকটা কারণ আমরা দেখেছি যে মনোনয়ন প্রাপ্তির ক্ষেত্রে যখন কোনো পপুলার ক্যান্ডিডেটকে বাদ দিয়ে অপেক্ষাকৃত কম জনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন দেয়া হয় দল থেকে, তখন যে ঘটনাটা ঘটে যে নেতাকর্মীরা, ওই এলাকার যে নেতাকর্মীরা, তারা পপুলার ক্যান্ডিডেটের পক্ষে থাকে, উনি তখন বিদ্রোহী যখন হন, আর এদিকে প্রতীক থাকে। একদিকে প্রতীকের জোর, আর একদিকে কর্মী সমর্থকের জোর। এই দুই দিক থেকে মারমুখী আচরণের ফলে তখন আমরা দেখি যে এই নির্বাচনটা সহিংসতাপূর্ণ। কিন্তু প্রতীকে নির্বাচনের কারণে এই অবস্থা তো আরো ভালো হতে পারতো, আরো সেটা হতে পারত। আমাদের দেশে সত্যিকার অর্থেই যদি জনকল্যাণমুখী রাজনীতি থাকতো, আদর্শ ভিত্তিক, কর্মসূচি ভিত্তিক, দর্শন ভিত্তিক রাজনীতি যদি থাকতো, সত্যিকার অর্থেই যে মানুষরা ত্যাগের সংস্কৃতি লালন করেন তারাই যদি রাজনীতি করতেন, তখন এটা হতেই পারত। দলের আদর্শের প্রতি একটা আনুগত্যও থাকতো, এত বিদ্রোহী প্রার্থীর এত ছড়াছড়িও এত থাকতো না। আবার দল থেকে যখন মনোনয়ন দেওয়ার বিষয়টা হতো, তখন দীর্ঘদিনের পরীক্ষিত যারা, তাদেরকেই মনোনয়ন দেওয়া হতো। এবার মনোনয়ন নিয়ে তো আপনি অনেক কথাই দেখেছেন পত্রপত্রিকায়। এমনকি দলের আদর্শ ধারণ করেন না, বিপরীত মেরুর চরম দক্ষিণপন্থী, মানে আমি খোলামেলা যদি বলা যায় যে এখানে জামাতের রাজনীতি করেছেন, শিবিরের রাজনীতি করেছেন,
তারা তো মনোনয়ন পাওয়ার কথা না আওয়ামী লীগের। এটাকে ভুল হয়েছে না মনোনয়ন বাণিজ্য হয়েছে? এখানে মনোনয়ন বাণিজ্য তো হয়েছেই। এখানে দুই দিকের কৌশল আছে। একটা হলো যে দল ওইভাবে আদর্শভিত্তিক দর্শনভিত্তিক যে চেতনা, এটা দলের নেতারাও যেভাবে ধারণ করার কথা তারাও সেভাবে ধারণ করছেন না। ওই এখন তো নতুন টার্ম যে দুর্বৃত্তায়িত রাজনীতি। তাহলে এই যে দিলীপ কুমার সরকার আপনি যেমনটি বলছেন যে দুর্বৃত্তায়নের রাজনীতি, তাহলে কি আমাদের রাজনীতিতে আদর্শের জায়গাটা দিন দিন আমরা হারিয়ে যেতে বসছি? অবশ্যই হারিয়ে যেতে বসছি। তাহলে আমাদের রাজনীতি কি, কোন বিষয়কে কেন্দ্র করে রাজনীতি চলবে? না, রাজনীতিতে মানে এখন পর্যন্ত আমরা যেটা সত্যিকার অর্থেই যে জনকল্যাণের সর্বোৎকৃষ্ট মাধ্যম হওয়ার কথা রাজনীতি। আর আপনি যদি বড় মানুষের জন্য কল্যাণ করার কথা ভাবতে চান, বড় পরিসরে মানুষের জন্য কিছু করতে চান, তবে সেটার পথ হচ্ছে রাজনীতি। এবং আমরা যে সুশাসন প্রতিষ্ঠার কথা বলি, আইনের শাসনের কথা বলি, এটা রাজনীতি যতক্ষণ না পর্যন্ত ঠিক হবে, এটা রাজনীতিতে যতক্ষণ পর্যন্ত সুস্থ ধারা ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত এটা সম্ভব না। কেননা এই যে ভালো রাজনীতিবিদরাই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে ইলেক্টেড হয়ে তারা দেশ শাসনের দায়িত্বে আসবেন এবং তাদের হাত ধরেই দেশের। এখানে দিলীপ কুমার সরকার, আপনার কাছে মনে হয় কিনা, আপনি অনেকগুলো বিষয় নিয়ে আসেন, তারপর একটু শুনতে চাই যে আমাদের এবারে নির্বাচনটি আমরা দেখতে পারলাম যে একেবারে আওয়ামী লীগই নির্বাচন করছে, কিন্তু বিএনপি নির্বাচন থেকে বাইরে। এই যে বিএনপি নির্বাচন থেকে বাইরে, এটাও কি একটা কারণ না যে বিএনপি যদি নির্বাচনে অংশ নিত? সেটা তো ঠিক। আর বিএনপি তো বিপ্লবী দল না যে তারা নির্বাচন বর্জন করে বিপ্লবের লাইনে গিয়েছে, এরকম তো না। এই দলটা তো নির্বাচন করতে চায়। তো যখন এটা তো শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচনটা প্রেক্ষাপট না, আপনি অতীতের নির্বাচনগুলো দেখেন, বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচন, বিভিন্ন উপনির্বাচন, এই নির্বাচনগুলোতে যেটা দেখা গিয়েছে যেখানে অনেক ধরনের অভিযোগ উঠেছে। জি। এবং সেখানে দেখা যায় যে যখন বিরোধী দলে আছে বিএনপি, তাদের নেতাকর্মীরা যখন মাঠে নামতে পারে না, তাদের উপর হামলা হয়, তাদের দেখা যাচ্ছে যে তাদের যেটা যে তাদের এজেন্টরা ঠিকভাবে ঢুকতে পারে না, পুলিশি হয়রানি হয়। এই বিভিন্ন ধরনের কারণে তারা মনে করে যে নির্বাচনের পরিবেশ তাদের জন্য অনুকূল না, যে কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তারা কিন্তু মনে করে যে না, এই নির্বাচনে গিয়ে লাভ নেই, ফলে তারা যায় না। কিন্তু ভোটার আছে, শুভাকাঙ্ক্ষী আছে, তারা যদি নির্বাচন থেকে এইভাবে বয়কট করে বা নির্বাচন থেকে দূরে থাকে, তাদের সমর্থক বা নেতাকর্মী যারা আছে তারা অনেকটা ঝিমিয়ে যাবে কিনা, বা ঝিমিয়ে যাওয়ার কথা, ঝিমিয়ে যাওয়া সঙ্গত কারণই। মানে এটা দুইটা রাস্তা যে বিএনপির দিক থেকে, একটা হলো যে তাদের জন্য দুইটা পথ খোলা, যে হয় নির্বাচনে থেকে সীমিত পরিসরেই যতটুকু পাওয়া যায় মানুষের সাথে থেকে দুইটা কাজ, একটা হলো যে কর্মীদের সাথে জনসংযোগ রক্ষা করা, আর একটা হলো তাদের উপর যদি হামলা হয় বা বিভিন্ন ধরনের নির্যাতন হয় সেটাও দৃশ্যমান হয়। এইটা একটা দিক। আর একটা পথ হচ্ছে যে নির্বাচন যদি না করি তবে কি করব, সেক্ষেত্রে মানে আন্দোলনটা হলো একটা পথ। এটি তো দিলীপ কুমার সরকার আপনি স্বীকার করেন যে নির্বাচন না করাটা তো কোনো সমাধান না, নির্বাচন না করাটা তো কোনো সমাধান নয়। না, অবশ্যই না, সমাধান না। বরং আমরা মনে করি আর নির্বাচন বর্জন করে তারা যদি জনগণকে সাথে নিয়ে তুমুল আন্দোলন গড়ে তুলতে পারত, তবে মনে হতো সেটি একটি দিক ছিল। অসংখ্য ধন্যবাদ দিলীপ কুমার সরকার। আবার ফিরবো আপনার কাছে। ব্যারিস্টার মাহমুদউদ্দিন খোকন, আপনার কাছে আসতে চাই। চতুর্থ ধাপে যে ইউপি নির্বাচন হলো, সেই পরিস্থিতি আপনার অজানা নয়। আপনি নিজে একজন রাজনীতি সচেতন এবং বিএনপির একজন নেতা হিসেবে আপনি খোঁজখবর রেখেছেন, কিন্তু ঘুরে ফিরে যে আলোচনাটি সবার মধ্যে আসে যে এই নির্বাচনে বিএনপি অংশ নিলে পরিস্থিতি হয়তো এরকম হতো না। আপনাদের ভোটার রয়েছে, নেতাকর্মী রয়েছে, সেই জায়গা থেকে আপনারা নির্বাচনে নীরব কেন বিএনপি? আমি একটু স্পষ্ট করা উচিত, বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে না, ধানের শীষ প্রতীক নির্বাচন করছে না। বিএনপির 17টি ক্যান্ডিডেট আছে, তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছে। জি, এটা না, তাহলে পরিস্থিতিটা কি দাঁড়ায় এখন? কেন করছে না? প্রথমত নির্বাচন ব্যবস্থা জানেন আপনারা, গতবার তো একটু বেটার হয়েছে, একটু লিটল বিট বেটার হয়েছে। এখানে ইউনিয়ন পর্যায়ে যে প্রতীক দেওয়া হয়
বা সিটি কর্পোরেশনের প্রতীক দেওয়া হয়, আওয়ামী লীগের নৌকা প্রতীক দেওয়া হয়। নৌকা প্রতীক আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের বা হোয়াট এভার নমিনেশন বোর্ডের চেয়ারম্যানকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জি, ওনার প্রার্থী নৌকা ইউনিয়ন পর্যায়ে পুরো প্রশাসন সেই কি থাকে, নিউট্রাল কোনো ভূমিকা রাখলে মনে করি তাদেরকে আমরা রাজাকার বানাচ্ছে, তাদেরকে স্বাধীনতা বিরোধী বানাচ্ছে। এই হলো প্রবলেম। তো এটা প্রধানমন্ত্রী নিজেই নমিনেশন দিচ্ছে এদেরকে, এবং নিউট্রালিটি আপনি পাবেন না। এটা আমাদের মূল সমস্যা এখানের মধ্যে হয়ে গেল। প্লাস হলো যে আমাদের যে গ্রামীণ যে একটা সংস্কৃতি আছে, স্ট্রাকচার আছে, পরস্পর প্রতি পরস্পর সম্পর্ক, এইসব সব কিন্তু এই দলীয় মনোনয়নের কারণে গিয়ে এগুলো অনেকভাবে বিনষ্ট হয়ে যাচ্ছে। যে হলো যে আপনার নির্বাচন, যে এবারও যে নির্বাচন কারচুপি হয়নি বা এখানে যে সন্ত্রাস হয়নি, অনেক সন্ত্রাস হয়েছে, সন্ত্রাস হচ্ছেও। এবং এই সন্ত্রাসের মধ্যেও দেখেন সারা বাংলাদেশে কিন্তু নৌকা করছে মোর দেন 50% জায়গার মধ্যে নৌকা হেরে গেছে। স্বতন্ত্র প্রার্থী হয়তো আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বা অন্যান্যরা জিতেছে, জি, হয়তো বা মানে প্লাস মাইনাস হবে আর কি। তো এতে কি মানে ক্ষোভ, গতবার তো প্যাকেজ ছিল, এরকম নমিনেশন দেবে প্রশাসন, নমিনেশন এবং ঘোষণা গেজেট পর্যন্ত হলো একটা প্যাকেজ ছিল। এবার আওয়ামী লীগের মধ্যে এত বিদ্রোহ আসছে। আওয়ামী লীগ যেটা দাদা বললেন, ভালো ভালো অনেক ক্যান্ডিডেটকে দেয়নি, এখানে অন্যভাবে নমিনেশন বাণিজ্য বলেন, যা বলেন, পত্রপত্রিকা আসছে। এমনকি আওয়ামী লীগের সেক্রেটারি যেন ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে যারা কোনোরকম অসুবিধা অবলম্বন করেছেন তাদের ব্যবস্থা না হবে, মনোনয়ন তারা পাঠিয়েছেন এবং অনেকগুলো পরিবর্তন তারা করেছেন। ওইটা উনি স্বীকারও করেছেন অসুবিধা অবলম্বন করা হয়েছে বলে। এই ধরে এখন যেটা হচ্ছে, এটা কিন্তু আমরা নির্বাচন তো নাই, প্র্যাকটিক্যালি বাংলাদেশে কোনো নির্বাচন ব্যবস্থা নাই। আপনি ধরেন নির্বাচনটাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, সেটা ইউনিয়ন কাউন্সিল বলেন, পৌরসভা বলেন, সিটি কর্পোরেশন বলেন, পার্লামেন্ট বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন। আমি লন্ডনে পড়া অবস্থা, আমরা কমনওয়েলথ সিটিজেন হিসাবে আমরা ভোটাচ্ছিলাম। আমরা সকাল 8টায় ভোট শুরু হতো, আমরা ভোট দিতে গেছি, কেউ নাই, রাতে 8টা পর্যন্ত, পুলিশও নেই, কিছু নেই, কেউ চিন্তা করতে পারে না। আর আমাদের হলো কি মানে অলওয়েজ পাহারা দিতে হবে এবং এই পাহাড়ের মধ্যে ম্যানেজ করা, এদের প্রশাসনকে ম্যানেজ করা, সেই দায়িত্ব আমাদেরই। যে আমরা এই এটাই শুনি, এটা গভর্নমেন্ট পলিসি, নির্বাচন কমিশনের পলিসি। নির্বাচন কমিশন বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন হয়েছে, অপেক্ষাকৃত অনেক ভালো নির্বাচন হয়েছে ইউনিয়ন কাউন্সিলে বলেন, কিন্তু এরকম ওয়ার্স সিচুয়েশন কখনো হয়নি। আর নতুন এটা প্রেক্ষাপট যে মাঠ পর্যায়ে নৌকা প্রতীক দিয়ে দেওয়া, এটি হলো আমি একটা দিক মনে করি। এবং আওয়ামী লীগের ধরেন তারা মূলত তারা নিজেরাই তো বলে, আওয়ামী লীগের নেতারাই বলে হাইব্রিড আওয়ামী লীগ দখল করে ফেলছে। দেখা গেছে মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায়ে যারা 30-40 বছর আওয়ামী লীগ ধরে আসে, আওয়ামী লীগের বুকে নিয়ে আসছে, তারা কিন্তু নাই। হাইব্রিড যারা আসছে, নতুনভাবে আসছে, তারা সে হাইব্রিড কি আপনার দল থেকে যাওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগে গিয়েছে তাদেরকে হাইব্রিড বলছেন? আমার দল থেকে না, বিভিন্ন জায়গার থেকে তারা নিয়েছে, রাজনীতি করতে নিয়েছে। এখানে তো গ্রাম পর্যায়ে যেটা হলো যে অনেক ইন্টারেস্ট আছে। যেমন আমাদের বাংলাদেশে হলো যেটা ইয়াবা গ্রাম পর্যায়ে নেটওয়ার্ক আছে। যদি আপনি সরকারি দল হন, যদি পুলিশ আপনাকে ঝামেলা করবে না, ব্যবসাটা করতে পারছেন আপনি, এরা কিন্তু নেমে যাচ্ছে। প্লাস হলো কন্ট্রাক্টারি বলেন, এইটা কন্ট্রাক্টারি, তার নতুনটা আসছে, পুরাতন আওয়ামী লীগের তো নিবেদিত, তাদের টাকা পয়সা নাই। আর প্লাস হলো এরা দল নিয়ে আসছে, এদের বেশিরভাগ জায়গায় মনোনয়ন দেওয়া হয়নি। এটা একটা নৌকার ভরাডুবি, এটা একটা কারণ। প্লাস নৌকা যারা পায় তারা মনে করে, তারা খুব শক্তিশালী নিজের মনে করে, প্রশাসন মনে করে। আমার এলাকায়, আমার নির্বাচন এলাকায় চাকরি সোনামুড়িতে 5 তারিখ 5 জানুয়ারি নির্বাচন। আমি গতকাল শুনেছি আমার একটা দেওয়াটি ইউনিয়ন একটা এলাকা আছে, সেখানে আওয়ামী লীগের 2 প্রার্থী, বিদ্রোহী প্রার্থী, বিএনপি সমর্থিত প্রার্থী, 3 প্রার্থীর মানে তার সব মোটরসাইকেল বা পোশাক সব ছেড়ে ফেলছে, লোকজনে মারা আরম্ভ করছে। নোয়াখালী ইউনিয়ন বলে চাকরি একটা ইউনিয়ন আছে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মারপিট করছে গতকাল। এবং বিএনপি প্রার্থীর আজকে সকালবেলা মাইক্রোবাস নিয়ে গেছে, সিএনজি নিয়ে গেছে, মাইক টেক সব নিয়ে গেছে, এবং ত্রাস রাখছে। কি তার সাপোর্টটা কি? সাপোর্ট হলো লোকাল এমপি, কিন্তু এলাকায় সে বক্তব্য দিচ্ছে এলাকায়, এবং সে ওসিকে আনছে কি এমপি আনছে, ইটিওন আনছে কি এমপি আনছে, তার প্রভাব বিস্তার করছে এভাবে। আপনি এখানে শান্তি নির্বাচন ব্যবস্থাই তো নাই, শান্তিপূর্ণ মানুষ যেটা আজকে মানুষের ভোটাধিকার প্রয়োগ চায় মানুষ, না ভোটাধিকার অধিকার চায়, আমি ভোট দেওয়ার যে অধিকার। আজকে ধরেন ইয়াং জেনারেশনে
18 বছর হলে ভোটার হয়। আজ গত 10-12 বছরে বাংলাদেশের 3-4 কোটি নতুন ভোটার, এটাকে ভোট দিয়ে কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ কোন রাজনীতি করে না, ভোট দিতে পারে নাই। জি। এই সিচুয়েশন, আমরা ভোটাধিকার, এই ভোট প্রয়োগের জন্য মানুষের স্বাধীনভাবে স্বাধীনতা দিতে হবে, ভোটার প্রয়োগ স্বাধীনতা দিতে হবে, সেটা করতে নিশ্চিত করতে পারছি না। সেই জায়গাটিতে আমাদের যেতে হবে। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন। আবার ফিরবো আপনার কাছে। একজন দর্শক আছে, প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার খায়ের আহমদ, আমি একজন আওয়ামী লীগ কর্মী, জি বলুন। গ্রাম থেকে বলছিলাম। জি বলুন। না, আমি বলছিলাম সেটা হলো আমরা ক্ষুদ্র মানুষ, তাই আওয়ামী লীগের কর্মী হিসাবে যেটা দুঃখ লাগে সেটা হলো আমার নেত্রী শেখ হাসিনা চাইছিল ত্যাগী, বয়স্ক, বিজ্ঞ লোকদেরকে নেতা বানানোর জন্য এই সিস্টেমটা করছে, মাথা নৌকা দিয়েছে সরকার ক্ষেত্রে, ইউনিয়ন পরিষদ হইতে এবং সিটি এবং জাতীয় মার্কাটা আছে। সেখানে কিন্তু ত্যাগী কর্মীদেরকে মনোনয়ন না দিয়া বাণিজ্য করে অপ্রত্যাশিত জনবহুল নাই, গ্রহণযোগ্যতা নাই এই জাতীয় লোকদেরকে মনোনয়ন দেওয়ার কারণে আপনার যাদের আছে জনসংখ্যার সমর্থন আছে, তারা একটা বিদ্রোহাত্রী হিসেবে পরিণত হইলে তারা দুঃখ দুর্দশা নিয়ে পথে ঘাটে নৌকার প্রার্থীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে যায়। জি, অসংখ্য ধন্যবাদ। যে আপনি, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, আপনি আমাদের সাথেই থাকুন। আপনি যে প্রশ্নটি করলেন সেটি অ্যাডভোকেট আফজাল হোসেনের কাছ থেকে শুনবো। আপনি অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনি দুইজন সম্মানিত আলোচকের আলোচনা শুনলেন, তাদের আলোচনার প্রেক্ষাপটে আমারও কিছু প্রশ্ন জমা হয়েছে, নিশ্চয়ই আপনারও কিছু উত্তর আছে, সেটাও শুনবো। তবে সবার আগে টেলিফোনে যে দর্শক বললেন যে ত্যাগী, বিজ্ঞ এবং নীতিনিষ্ঠদের মনোনয়ন না দেওয়ার কারণে এই অবস্থা তৈরি হয়েছে। না, আমি বিজ্ঞ যে প্রশ্নকর্তা তার প্রতি সম্মান রেখেই বলছি যে তার হয়তো অনুধাবন অথবা অবজারভেশন যেটি বলেন সেটি থাকতে পারে, তার প্রতি আমার সম্মানবোধ আছে। কিন্তু আমি যেটা মনে করি যে একেবারে সরলীকরণ করে এই বক্তব্য যে সর্বাংশে যৌক্তিক, এটি আমি বলবো না। এই কারণ বাংলাদেশে 4000-এর মতো ইউনিয়ন পরিষদ এবং তার মধ্যে ইতিমধ্যে 4 ধাপে প্রায় অনেক নির্বাচন হয়ে গিয়েছে এবং আর মাত্র 2টি ধাপে এবং শেষ ধাপে নির্বাচন খুবই অল্প সংখ্যক। সেই হিসেবে বেশিরভাগ নির্বাচনই কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে কতটি নির্বাচন নিয়ে আলোচনাটি হচ্ছে, কয়টি নির্বাচনে জনপ্রিয়তা অথবা জনপ্রিয় নাই এরকম প্রার্থীকে দেওয়া হয়েছে, সেই সংখ্যাটি যদি জানা যায়, সেটি কিন্তু আমি মনে করি যে সংখ্যাটা খুব বেশি নয়। তবে এগুলো নিয়ে আলোচনা থাকতেই পারে। একটি দল মনোনয়ন দেয়, বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে, অনেক চেয়ারম্যান, দীর্ঘদিন চেয়ারম্যান এলাকায় আছে, তারা ইলেকশন করে এবং তাদেরকে দল মূল্যায়ন করতে হয়। আবার আমরা এটাও বুঝি যে অনেক দিন একটি পদে থাকলে সে কিন্তু জনপ্রিয়তা হারায় এবং এই বাস্তবতা মেনেও আমাদের কিন্তু অনেক সময় মনোনয়ন দিতে হয়। সিনিয়র লোক, দলীয় পদবিতে আছে এটা। কিন্তু আজকে আমাদের দলের সাধারণ সম্পাদক পার্টি অফিসে এসেছিলেন ওবায়দুল কাদের সাহেব, তিনি একটি কথা আমাদের সাথে আলাপচারিতায় বলেছেন যে তার এলাকার নির্বাচন নিয়েও যখন আলোচনাটি হয়েছে তখন তিনি বলেছেন যে কোনো নির্বাচনেই আমরা যদি নাও জিততাম কিন্তু নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে, এটি হলো সবচেয়ে বড় বিষয়। কারণ স্থানীয় সরকার নির্বাচনের এই পর্যায়ে আমরা কিন্তু নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করে একটা সুন্দর উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা আমরা উপহার দিতে চাই এবং সেটি দিচ্ছি কিনা সেটি হলো প্রশ্নের বিষয়। এখানে কিন্তু ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন ভাই উনি কিন্তু বলেছেন যে নির্বাচন বেটার হয়েছে এবং স্বীকার করেছেন এবং গতবার তুলনায় বেটার হয়েছে। না, আমি ঠিক আছে, আপনি সেটা গতবারের তুলনায় বলেছেন, কিন্তু আপনি কিন্তু বলেছেন যে নির্বাচনটি বেটার হয়েছে, ভালো হয়েছে, তা আমি আপনাকে ধন্যবাদ দিই। কিন্তু তারপরও কিন্তু মানে আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু আমি যেটা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা, অথবা এই যে আপনি তো কমনওয়েলথের নির্বাচনের দেশগুলোর উদাহরণ টানলেন,
কিন্তু আপনি যে দলটি প্রতিনিধিত্ব করেন অথবা যে দলের নেতৃত্ব দিচ্ছেন সেই দলই তো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। কারণ আপনারাই তো বাংলাদেশে হানা ভোটের উৎসব করেছেন এই দেশে, এবং মাগুরা মার্কা নির্বাচন করেছেন। তারপরে ঢাকা, আমি যেখানে বসে এই টকশো করছি, এখানে যে ঢাকার যে 10 আসনটি ওই সময় ছিল, এই আসনটিতে কীভাবে নির্বাচন হয়েছিল আমরা সকলেই জানি। সুতরাং প্রতিষ্ঠান ধ্বংস করে নির্বাচন ব্যবস্থাকে শেষ করে দেওয়া, এটি কিন্তু আপনাদের হাত ধরে হয়েছে। হ্যাঁ, নির্বাচন বিভিন্ন পর্যায়ে এসে নির্বাচন নিয়ে বিশ্লেষণ হয়, ব্যবচ্ছেদ হয়, পোস্টমর্টেম হয়, আমরা আলোচনা করি। এখানে সুজনের এখানে দিলীপ বাবু আছেন, তিনিও কথা বলেছেন। তো আমি যেটা মনে করি যে এই যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এবং এখানে নমিনেশন স্থানীয় পর্যায়ে, এই নমিনেশন তৃণমূল পর্যায় থেকে আমাদের দলের একটি কিন্তু নিয়ম আছে যে স্থানীয় পর্যায় থেকে একটা প্যানেল হিসেবে ঢাকায় পাঠানো হয় মনোনয়ন বোর্ডের কাছে। সেখানে স্থানীয় পর্যায়ে সেটি নির্ধারণ করতে গিয়ে হয়তো কোনো কোনো জায়গায় মানে কোনো হয়তো বিচ্যুতি থাকতে পারে অথবা হয়েছে, এটা আমরা বিশ্বাস করি অথবা আমরা প্রমাণও পেয়েছি। কিন্তু ঢাকায় কেন্দ্রীয়ভাবে যে মনোনয়ন বোর্ড, এটি মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হয় এবং এখানে আওয়ামী লীগের সিনিয়র এবং ত্যাগী নেতৃবৃন্দ। এটা যখন আপনারা কোনো বিচ্যুতির খবর পান বা আপনাদের কাছে মনে হয়, সেটা আপনারা সংশোধন করেন কি না? অবশ্যই সংশোধন করা হয় এবং এটি কিন্তু আমাদের দলের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে যে যারা এই কাজগুলোর সাথে জড়িত, যদি কাউকে এরকম প্রমাণিত হয়, তার জন্য কিন্তু ভবিষ্যতে দল করা অথবা দলের মনোনয়ন পাওয়া, ভবিষ্যতের নেতা হওয়া, এটি কিন্তু দূর হয়ে যাবে, এটা আমরা কিন্তু বলছি। এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী এবং সুশৃঙ্খল একটি রাজনৈতিক দল। এখানে লক্ষ কোটি নেতাকর্মীর মধ্যে 2-4 জনে দলের বিরুদ্ধে করা অথবা গঠনতান্ত্রিক রীতিনীতি অনুসরণের বাইরে কোনো কাজ করলে তার পক্ষে আওয়ামী লীগ করা সম্ভব হবে না। আর এই যে নিরপেক্ষভাবেই কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে কিন্তু দলীয়ভাবে এই আমরা কিন্তু সবসময় নির্বাচন কমিশনকে আমরা সহযোগিতা করছি এবং নির্বাচন কমিশন প্রভাবিত হতে পারে অথবা নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ করে এই নির্বাচনে কাউকে বিজয়ী করার মনোবাসনা আওয়ামী লীগের ছিল না এবং এখনও নাই। স্থানীয় পর্যায়ে যদি কোনো বিচ্যুতি হয়ে থাকে অথবা সেই দায়িত্ব কিন্তু আমি মনে করি যে যারা নির্বাচনী প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট, তারা যথেষ্ট আইন আছে নির্বাচনী বিধিবিধান রক্ষা করা অথবা নির্বাচন আবার সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য তাদের হাতে কিন্তু অনেক মেশিনারি আছে। কিন্তু কেন, কী কারণে এই বিচ্যুতিগুলো হচ্ছে? তারপর আমি যেটা মনে করি যে স্থানীয় পর্যায়ে বাংলাদেশে তো আমরা এই বাংলাদেশেরই মানুষ, এখানে বিভিন্ন রকমের গোষ্ঠী প্রীতি আছে, এলাকা এলাকার দ্বন্দ্ব আছে, নদীর এপার নদীর ওপার অথবা এই গোষ্ঠী ওই গোষ্ঠী বিভিন্ন রকম আছে, অথবা কোনো কোনো নির্দিষ্ট এলাকাও আছে। সেই এলাকা আমি জানি না আমাদের এখানে সেই রকম কোনো এলাকার মানুষ আছে কি না। তারপরও বাংলাদেশে নিশ্চয়ই অনেক এলাকায় পত্রিকা খবর আসে যে তারা কিন্তু উৎসবের মতো করে মারামারি কাটাকাটি করা শুরু করে দেয় সামান্য একটা ঘটনা নিয়ে। সংঘাতপ্রিয় অনেক এলাকা আছে, সেখানে কিন্তু প্রশাসন বলেন অথবা আওয়ামী লীগ অথবা রাজনৈতিক সদিচ্ছা যতই থাক না কেন, কিন্তু এই স্থানীয় নির্বাচন অথবা যে কোনো নির্বাচনে তারা কিন্তু যে কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে। যে সংঘাতবিহীন একটা ধাপেরও নির্বাচন হয়নি আপনি বলছেন। তবে এখানে একটি বিষয় আছে, এটি একটু আলোচনা করতে চাই যে নির্বাচন কমিশন থেকে সংঘাতের যে কারণগুলোর কথা বলা হয়, সেই কারণগুলোর সাথে কি আপনি একমত? যেমন আজকে সহিংসতার পিছনে বলা হয়েছে যে করোনায় অনেকে কর্মহীন হয়েছে, বেকার আছে, তারা এলাকায় গিয়ে সহিংস আচরণ করছে নির্বাচনে। এটাকে আপনার কাছে যৌক্তিক কারণ মনে হয়? দেখুন, এক একজনের মাইন্ড সেট আপ এক এক রকম। হয়তো যে এই সাক্ষাৎ কেটে দিয়েছে তার কাছে হয়তো মনে হতে পারে, আমি বলবো না যে এটি সে একেবারে অযৌক্তিক বলেছে অথবা যুক্তিহীন কোনো কথা বলেছে, তার কাছে মনে হয়েছে এটি। আমার কাছে যেটা মনে হয় এটি মূল বিষয় না। বিষয়টা হলো যে এখানে আমি যে কথাগুলো বলেছি যে নির্বাচনের সহিংসতার পেছনে তো অনেকগুলো কারণ আছে, যে কারণগুলোর সাথে রাজনীতি কোনোভাবেই জড়িত না। আপনি দেখেন যে আমরা শুধু মনোনয়ন দিয়েছি চেয়ারম্যান প্রার্থী, তো আমি বাংলাদেশে অনেক জায়গায় খেয়াল করেছি যে স্থানীয়ভাবে সদস্য নির্বাচনে মেম্বার প্রার্থী তাদের মধ্যে মারামারি করে একবারে খুনাখুনি পর্যায় পর্যন্ত হয়ে গিয়েছে। তাহলে সেখানে তো রাজনীতি ছিল না, তারপরেও কিন্তু ঘটনাটি ঘটেছে। সুতরাং রাজনৈতিক কারণে যে এই ঘটনাটি ঘটে আমি এককভাবে বলবো না। আরেকটি কথা যেটি আপনি আলাপচারিতায় উল্লেখ করেছিলেন যে বিএনপি এই নির্বাচনে একটা কৌশল নিয়েছে, আমি মনে করি যে এটা এক ধরনের চালাকির পর্যায়ে পড়ে। চালাকির পর্যায়ে পড়ে এই কারণে তারা নির্বাচনে তারা
মার্কা দিয়ে নির্বাচনটি আসলো না। মার্কা দিয়ে যদি নির্বাচনটি আসতো হয়তো নির্বাচনের পরিবেশটি সুন্দর হতো, আর একটু হেলদি হতে পারতো, কিন্তু সেটি না করে তারা এই নির্বাচন থেকে দূরে সরে গিয়ে তারা এই নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের তো অনেক রকমের যারা জনপ্রিয় প্রার্থী থাকে একটি এলাকায়, কেউ হয়তো আমরা নমিনেশনে একজনকে দিয়েছি, অন্য প্রার্থী তাদেরকে বাতাস দেওয়া অথবা তাদেরকে পিছন থেকে উস্কানি দেওয়া, এটি করে তারা কিন্তু একটা পরিবেশ সৃষ্টি করেছে। এবং আমি মনে করি যে কিছুটা হলেও, কিছুটা না অনেকাংশেই কিন্তু তারা দায়ী এই নির্বাচনী সহিংসতার পিছনে। কারণ এর পিছনে আমরা স্টাডি করেছি, তো এগুলো কিন্তু আমরা প্রথম দিকে আমরা হয়তো মনে করেছিলাম যে এই ঘটনাগুলোর পিছনে হয়তো শুধু প্রার্থীরাই যায়, কিন্তু এর পিছনে দেখলাম একটা রাজনৈতিক সুদূরপ্রসারী। সেক্ষেত্রে যেহেতু আপনারা এটা স্টাডি করেছেন, তার মানে আপনাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে। সেক্ষেত্রে আপনারা কি করলেন, মানে এই সমস্যা সমাধানের জন্য কি? না, আপনি দেখেন যে নির্বাচন এক একটি ধাপে নির্বাচনের পরেই কিন্তু এটি নিয়ে বিশ্লেষণ হয়। আমরা সবসময় বলি যে পরবর্তী ধাপটি আরও যাতে সুন্দর করা যায়। আপনারা দেখেন যে নির্বাচনের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এবং আস্তে আস্তে যখন নির্বাচনগুলো এখন শেষের দিকে আসছে তখন কিন্তু নির্বাচন খুবই সুন্দর হচ্ছে, এবং সেই নির্বাচনে প্রায় 70% ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছে। এবং এই নির্বাচনে কত পার্সেন্ট প্রার্থী কে জিতলো না জিতলো সেটি বিষয় না, এখানে কিন্তু আওয়ামী লীগের বলতে চাচ্ছেন যে ধাপে ধাপে সহিংসতা কমছে। ধাপে ধাপে অবশ্যই সহিংসতা কমছে, কিন্তু এখানে কিন্তু যে স্ট্যাটিস্টিক্সে আজকে খোকন ভাই বললেন যে এই নির্বাচনে 50%-এর বেশি অন্য প্রার্থী, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটি একেবারে সঠিক না। কারণ নির্বাচনে এখনও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার উন্নয়নের পক্ষে, মানুষ এখনও নৌকার পক্ষে ভোট দিচ্ছে। এবং এই নির্বাচনে পরবর্তী নিশ্চয়ই কালকে আমরা সঠিক পরিসংখ্যানটি পাবো। তবে আমি যেটা মনে করি যে তারপরও এখানে আওয়ামী লীগের বাইরে, আওয়ামী লীগের যে যারা স্বতন্ত্র প্রার্থী তারা কিন্তু বিভিন্ন পদবিতে আওয়ামী লীগ আছে। আমরা শৃঙ্খলা বিঘ্নিত করেছি এই জন্য তাদেরকে দল থেকে বহিষ্কার করেছি অথবা তাদেরকে সাসপেন্ড করেছি, কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগের আদর্শ নীতি এগুলোকে ধারণ করে। সুতরাং সেই হিসাবটি যদি আমরা ধরি তাহলে কিন্তু এখানে যে কথাটি অন্য দল অথবা অন্য আদর্শের মানুষরা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ ওইভাবে মানে তারা জিততে পারেনি, এটা বাস্তবতা। সুবিধা করতে পারে না। আরেকটা যেটা হলো যে আমি ওইভাবে একেবারে হতাশা ব্যক্ত করতে চাই না যে রাজনীতি একেবারে চলে গেল, রাজনীতি আদর্শ বলতে কিছুই নাই। রাজনীতির আদর্শ আছে বলেই কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটা মুক্তিযুদ্ধের চেতনায় ভিত্তিতে যে বাংলাদেশ একটা আদর্শিক রাষ্ট্র, দর্শনের ভিত্তি করে একটি জাতিরাষ্ট্র তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে আমরা তো অনেক দূরে সরে গিয়েছিলাম বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে। কিন্তু সেদিন কিন্তু এই আদর্শ চলে গিয়েছে বলতে এই কথাটি তেমন কিন্তু কেউ বলে নাই, কিন্তু আজকে মুক্তিযুদ্ধের ধারায় যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশটাকে আবার নিয়ে এসেছেন, তখনই আমরা কিন্তু সবাই আবার সমস্যারে বলতে পারছি এই আদর্শ কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। আদর্শ রাজনীতিতে আদর্শ প্রতিষ্ঠা করা শুধু আওয়ামী লীগের কাজ কিনা সেটাও তো আলোচনা অবশ্যই প্রয়োজন। অ্যাডভোকেট আফজল হোসেন, আপনাকে চমৎকার কথা বলেছেন। অ্যাডভোকেট আফজল হোসেন, অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার মাহমুদুদ্দিন খান, বিরতিতে যাব, তার আগে আপনার কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই, যেটি অ্যাডভোকেট আফজল হোসেন বললেন যে আপনারা একটু ভিন্নভাবে সূক্ষ্মভাবে চক্রান্ত করছেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এবং সরাসরি সেটা তিনি মানে কারণও বলেছেন বা ব্যাখ্যাও বলেছেন যে সরাসরি নির্বাচনে অংশ না নিয়ে আপনাদের প্রার্থীরা স্বতন্ত্র নির্বাচনে অংশ নিয়েছে, কোথাও কোথাও সহিংসতা তৈরি করছে। আদৌ করছে কিনা, কেন এরকমটি করছেন সেটা শুনবো বিরতির। আমরা কি করব আমরা বিরতির পরে শুনবো, বিরতির পরে শুনবো। প্রিয় দর্শক, সময় হলো বিরতির। আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি। আজ আমরা আলোচনা করছি ইউপি নির্বাচনের সংঘাত শেষ কোথায়। ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসিতে, সঙ্গে আছে আমি তৌহিদুল হক। আজ আমরা আলোচনা করছি ইউপি নির্বাচনের সংঘাত নিয়ে। যাচ্ছি মূল আলোচনায়। অ্যাডভোকেট মাহমুদুদ্দিন খোকন যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম বিরতির আগে, যে আপনারা নির্বাচন থেকে দূরে থেকে এক ধরনের চক্রান্ত করছেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। দেখেন, আওয়ামী লীগ তো নিজের দলের নমিনেশন ঠিক করে, কৌশল ঠিক করে, তার আগে এখন একটা জাসদ ঠিক করে, ঠিক আছে, জাসদ ঠিক করে, জাতীয় পার্টির ওদেরকে আগে ঠিক করতে, এখন ওদের ঠিক করে জানি না। তাকে বিএনপিরও কৌশল ঠিক করে দেবে নাকি প্রত্যেকটা রাজনৈতিক দল নিজস্ব তার কৌশল ঠিক করে কীভাবে নির্বাচন করবে না করবে? এটা ষড়যন্ত্র কি পেলেন?
তো আমি যেটা বলি জি। মূল সংঘাত হয়েছে, সারা দেশে হয়েছে। বলছি গতবার যেটা গত নির্বাচনে প্যাকেজ ছিল, হ্যাঁ, সব 17 নির্দলীয় ইয়েতে আনকন্টেস্টে, আর যেখানে হলো সন্ত্রাস মারামারি এসব। এবার কিন্তু প্যাকেজের দায়িত্বটা কে নিল? ওনারাই, ওদের তো সরকারি দলে প্যাকেজের ডিলার থাকে, ডিলার আছে ওদের এসব ডিল করার জন্য। আওয়ামী লীগের ডিলার আছে ডিল করার। এখন এবার একটু বেটার হয়েছে, তবে কিন্তু এখনও কিন্তু সন্ত্রাসের আমি মনে করি মূল কারণ হলো 18 সালের নির্বাচন, পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে, জাতীয় নির্বাচন কেন্দ্র করে হাজার হাজার যুবলীগ ছাত্রলীগ কর্মীকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, বৈধ অস্ত্রের লাইসেন্স। পাশাপাশি অনেক অবৈধ অস্ত্র প্রত্যেক ভোট কেন্দ্রে রাত্রিবেলা ভোট করার জন্য দেওয়া হয়েছে। সে অস্ত্রগুনা আজ পর্যন্ত সেই অস্ত্রগুনা আপনার রিকভার করা হয়নি, উদ্ধার করা হয়নি, এই অস্ত্রগুনা রয়ে গেছে। এখন আওয়ামী লীগের দেখুন দুভাগ হয়ে গেছে, ওই 18 সালের নির্বাচন অস্ত্র রয়ে গেছে, অবৈধ বিশেষ করে অবৈধ গুণা। এখন দুই পক্ষে মহড়া দিচ্ছে, মাঝখানে জনগণ ভোট দিতে আতঙ্কগ্রস্ত হচ্ছে। এখন আমাদের এ পর্যন্ত শুনছেন কখনো অস্ত্র উদ্ধার অভিযান চালিয়েছে? আমার চাটখিল নির্বাচনী এলাকায় এমন কোনো ইউনিয়ন পাবেন না, সেই ইউনিয়নে আপনার এমন কোনো গ্রাম পাবেন না যেখানে 2-4টা অবৈধ অস্ত্র না আছে। কিন্তু আমি এ পর্যন্ত শুনি নাই এসপি, ডিসি বা ওসি অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে। বারবার রিকোয়েস্ট করা হয়েছে বিভিন্ন সময় যে আপনারা অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করেন, শান্তি মানুষ থাকতে দেন, কিন্তু কথায় কথায় কিন্তু হামলা করতে। এই সারা বাজার গ্রামদের একই চিত্র। আজকে নির্বাচনী সংসদের জন্য এটা একটা মূল কারণ। পাশাপাশি আপনার প্রধান নির্বাচন কমিশন দুঃখজনক, লজ্জাজনক। এই ভদ্রলোক কীভাবে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিয়ে, কীভাবে তাকে নমিনেট করেছে প্রধান নির্বাচন কমিশন, সে জানে, সে কী দায়িত্ব পালন করে সে জানে। এখানে সহিংসতা হয়েছে, আজকেও লোক মারা গেছে, এর আগেও লোক মারা গেছে, উৎসবমুখর নির্বাচন হয়েছে। আমার নিজের কাছে শুনতে লজ্জা লাগে তার বক্তব্যটা। একদম সাবেক অফিসার। নির্বাচন কমিশনের গঠন নিয়ে যে মহামান্য রাষ্ট্রপতির সাথে যে সংলাপ হচ্ছে, সেই সংলাপে আপনারা কি ভরসা খুঁজে পান? মহামান্য রাষ্ট্রপতি সংলাপ করছেন, এটা আসলে আর মনে আছে আমাদের কেয়ারটেকার, আওয়ামী লীগের দাবি ছিল সেভাবে কেয়ারটেকার গভর্নমেন্ট করা, এবং আওয়ামী লীগ একটা স্লোগান দিত, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই জন্য কেয়ারটেকার সরকার দরকার। 96 সালে তারা আপনার যুগপৎ আন্দোলন করলো জামাত ইসলামের সঙ্গে, জাতীয় পার্টির সঙ্গে। তাদেরকে একসময় তারা বললো স্বৈরাচার রাজাকার, কিন্তু তাদের প্রয়োজনে কিন্তু তারা আওয়ামী লীগ ডবল স্ট্যান্ডার্ড নিয়ে বিএনপি ক্ষমতাচ্যুত করলো, এবং বিএনপি কিন্তু এই দাবিটা মানলো, মেনে সংবিধান সংশোধন করলো, যে মনে করছে ভালো দাবি, মানুষ ভোট দেবে, ঠিক আছে, আন্দোলন করে হোক যেমন হোক, বিএনপির গোষ্ঠবদ্ধ হয়েছে এবং মানেছে। তার পরবর্তী পর্যায়ে এটা আদালতের মাধ্যমে বাতিল করলো, এবং সংসদও তারা আবার সংশোধন করলো। করার পরে এখন কেয়ারটেকার গভর্নমেন্ট তো নাই, সরকার নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নাই, তখন তারা অল্টারনেটিভলি যে নির্বাচন কমিশন নিয়োগের জন্য এই সংলাপ শুরু করলো, এই নাটক শুরু করলো। এবং 2বার মহামান্য রাষ্ট্রপতির সংলাপের মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, অর্জনটা কি? কিছুই না, 14 সালের নির্বাচন আর 18 সালের নির্বাচন। কারণ এরা, এবং মাঝে কি হলো, দেশে মানুষ ভোট দিতে পারলো না 2বারেই। পাশাপাশি আমার সুপ্রিম কোর্ট, আব্দুল সুপ্রিম কোর্টের সদস্য, আমার সুপ্রিম কোর্টে কলঙ্কিত করলো। তারা সার্চ কমিটি করার সময় সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ করলো। এতে কি হলো, আমার সুপ্রিম কোর্টের বিতর্ক নিয়ে আসলো। আমি মহামান্য রাষ্ট্রপতি যেটা করছেন এখন, আর্টিকেল 48 সাবকার্ডিয়াল 3 অনুযায়ী কনস্টিটিউশনের, মহামান্য রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। প্রধানমন্ত্রীর ক্ষমতা 2টা জায়গায়, প্রধানমন্ত্রীর নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া এইটা হলো রাষ্ট্রপতির ক্ষমতা, আর সব ক্ষমতা এগুলো প্রধানমন্ত্রী। এখন তো শেষ করি আমি। এখন যেটা হলো যে এটা হলো একটা নাটক, আমি তো সালিশ করতেছি, কারণ ওনার কোনো সাংবিধানিক ক্ষমতা নাই, আইনগত কোনো ক্ষমতা নেই আমার রাষ্ট্রপতির। তো ওনার রাষ্ট্রপতি জাতির অভিভাবক, ওনার মতো ওনার এই পদটাকে ব্যবহার না করা উচিত ছিল। আসলে ইয়েকে আমি অনুরোধ করবো, অনেক কলঙ্কিত করেছিলাম সুপ্রিম কোর্ট, কাজ কলঙ্কিত করবেন না। আমি বরং তো অল্টারনেট প্রস্তাব দিতে পারি, কারণ আপনারা তো প্রধানমন্ত্রী যা চাবেন তাই হবে তো, নাকি? প্রধানমন্ত্রী যা চাবেন তাই। আপনার অল্টারনেটিভ প্রস্তাব হলো যে বরং তো এই যে সার্চ কমিটি করে আমার প্রধান বিচার বিভাগকে বিতর্ক না করে, আপনার প্রধানমন্ত্রী যা চাবে তাই হবে, এটা সার্চ কমিটি করে দেন, ওবায়দুল কাদের সাহেবের চেয়ারম্যান বানিয়ে দেন, তারপর মাহবুবুল হানি নানক সাহেবের মেম্বার করেন,
মাহবুব হানিফ সাহেব মেম্বার করেন, জি। হাসান মাহবুব তথ্য মেম্বার করেন, আর আপনার কি জানি বল ইনু সাহেব অন্য দল থেকে একজন নেন। এদের কিন্তু আপনি যেহেতু যেটাই করবেন আপনার ইচ্ছে অনুযায়ী করবেন, জি। এটা করে নির্বাচনী নাটক এটা কি শুরু আসলে করেন। আবার সেনা প্রধানও- কষ্ট নিয়ে সেনা প্রধান- বলছেন? না, রাখেন। জি, খোকন ভাই, এটা কি কষ্ট নিয়ে বলছেন নাকি ক্ষোভ নিয়ে জেনারেল বলছেন? আদিজের বক্তব্য শুনলাম, জি। উনি বললেন যে আমাদের ইউনুস সাহেব যেভাবে বলেছে সেভাবেই আমাদের সেনাবাহিনী কাজ করেছে 18 সালে। জি। তো ইউনুস সাহেব আমি টেলিফোন করছি, বলে ডিসি আর্মির টেলিফোন করছি, জি। বলে ইউনুস সাহেবের কথা বলেন। আমি বিজেপি টেলিফোন করছি, ইউনুস সাহেব কথা বলেন। র্যাপিড টেলিফোন করছি, ইউনুস সাহেবের কথা বলেন। ইউনুস সাহেব তো কথা শোনে না, সে পুলিশে টেলিফোন করছি, ডিসি টেলিফোন করে ইউনুস সাহেবের কথা বলেন। জি। ইউনুস সাহেব তো সরকারের প্রতিনিধি, সে কিন্তু কিছু করে নাই, এবং পুরো ভোটটি ব্যবহার হলো। আপনি জি, আবার ফিরবো আমার আমি, কিন্তু জি। আমি মনে করি এই মাননীয় রাষ্ট্রপতি এই সালিশটা না করে ভালো। জি, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বিকল্প প্রস্তাবটিও আফজাল হোসেন অ্যাডভোকেট আফজাল হোসেন শুনলেন। জি, সেটি শুনবো যে দিলীপ কুমার সরকার। এখানে দুটি প্রশ্ন আপনার কাছে, একটি হচ্ছে খুব সংক্ষিপ্তভাবে শুনতে চাইবো কারণ সময় আমরা মোটামুটি শেষ পর্যায়ে, যে স্থানীয় পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছেন সকল রাজনৈতিক দলের কথাই বলছি, তাদেরকে আসলে নির্বাচনের জন্য প্রস্তুত করা, আদর্শ নীতি এই জায়গাতে তাদের প্রস্তুত করার জন্য রাজনৈতিক দলগুলোর যে কর্মসূচি থাকা দরকার সেই জায়গাতে আমরা অনুপস্থিতি দেখছি। আরেকটি বিষয় যে নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেটি যে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সেই জায়গাটিও নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে। এই দুইটা সমন্বয় করে একটু শুনতে চাই দিলীপ কুমার সরকার। ধন্যবাদ। আসলে ওই যে কথাটা বলছিলাম যে এক সময় তো এরকম ধারণাই ছিল যে যে মানুষগুলো ত্যাগের সংস্কৃতি লালন করেন, মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেন, সেই মানুষগুলো রাজনীতিতে যুক্ত হন, জনকল্যাণে তারা কাজ করেন। জি, এবং চর্চাটা কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত এটা যায়। এবং আগে এই যে দেখা যেত যে দলের তহবিল গঠনের ক্ষেত্রেও তৃণমূলের নেতারা এই কৌটা দিয়ে কালেকশন, ধান যখন ওঠে কালেকশন, পুরো প্রক্রিয়াটার সাথেই তারা ছিলেন। এবং এই দলের যে আদর্শের চর্চাটা, দর্শনের চর্চাটা, কর্মসূচির চর্চাটা এটা ছিল। এবং সে কারণেই দেখা যেত যে দল যখন ক্রাইসিসে পড়তো, বিশেষ করে বিরোধী দলে গেলে যখন মুভমেন্টের কর্মসূচি দিত, দলের জন্য তারা কিন্তু রাজপথে জীবন পর্যন্ত দিয়ে দিত। সেই জায়গাটা থেকে কিন্তু সরে এসেছে। আর নির্বাচনের প্রস্তুতি তো বিভিন্ন রকম আছে, সেরকম হতো। সেই জায়গাটা থেকে সরে আসার কারণেই এখন নির্বাচনে যেটা হয়েছে যে উইনার টেক্স অল। আমাদের তো এখানে এখন বিশেষ করে সরকারি দলে যারা থাকে তারা যেটা মনে করে যে যারা নির্বাচনে জয়ী হতে আগ্রহী, তাদের দিক থেকে যে আমি যদি একবার প্রতীকটা পাই, আমি যদি জয়ী হতে পারি, অনেক কিছুই আমি পাবো, এই মানসিকতা এখানে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর এখানে একটা চিন্তা করার আছে। আর নির্বাচনের জন্য যে স্টেক হোল্ডার্স যারা আছে, এটা তো মূল স্টেক হোল্ডার্স হল ইলেকশন কমিশন। এখন এখানে ইলেকশন কমিশনকে এমন ক্ষমতাও দেওয়া আছে 126 অনুচ্ছেদে যে নির্বাহী বিভাগের কর্তব্য হবে ইলেকশন কমিশনকে সার্বিক সহযোগিতা প্রদান করা। এই ক্ষমতাটা কিন্তু তাদেরকে দেয়া আছে। কিন্তু এই ইয়েটা তো নিতে হবে, এই কর্তৃত্বটা গ্রহণ করে তাদের সহযোগিতাটা ইলেকশন কমিশনকে নিতে হবে। কিন্তু ইলেকশন কমিশন সেটা করছে না। ধরেন যে সহিংসতা হচ্ছে, ইলেকশন কমিশন তাদের কোনো ভয় আছে কিনা? না, একটা তো হলো যে তাদের সাংবিধানিক পদ, ইচ্ছা করলেই তাদেরকে ওখান থেকে সরানো যায় না। কিন্তু এমনিতেই এমন মানুষরা ওখানে আসেন যে যারা ওই মানসিকভাবে অত শক্ত অবস্থানে নেই, অত সাহসী না, যে তারা আইনি ভিত্তির উপর দাঁড়িয়ে, নৈতিকতার উপর দাঁড়িয়ে, সাহসিকতার সাথে তারা একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করবেন। তারা মানসিকভাবেই আগে থেকেই নতজানু, যে কারণেই এই ঘটনাটা ঘটে। যে সহিংসতাগুলো হচ্ছে, এরা যদি তদন্ত করে দোষীদেরকে চিহ্নিত করে তারা যদি নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের কারণে শাস্তিমূলক ব্যবস্থাগুলো নেওয়া প্রথম থেকে নিত, ধীরে ধীরে কমে আসতো। অসংখ্য ধন্যবাদ দিলীপ কুমার সরকার। অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনার শেষ মন্তব্য। নতুন একটা প্রস্তাব আছে, জি, যে প্রস্তাবটির কথা ব্যারিস্টার মাহবুবউদ্দিন করবেন, যাতে আমি যেটা মনে করি যে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন তিনি আসলে তাদের নিজস্ব যে চিন্তা চেতনা সেটি আবার আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কারণ আমরাই তো দেখেছি যে কিভাবে নির্বাচন কমিশনে অথবা তত্ত্বাবধায়ক সরকার প্রধান এখানে দলীয় লোককে নিয়োগ দেওয়া হয়। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তাকে কিন্তু 2 বছর চাকরির মেয়াদ বাড়িয়ে
পরবর্তী নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল, এটা আমরা সকলেই জানি। এবং বিচার বিভাগকে যে কলুষিত করা অথবা বিচার বিভাগকে একেবারে বিতর্কিত করা, এর চেয়ে জ্বলন্ত উৎকৃষ্ট উদাহরণ আর নাই। এবং নির্বাচন কমিশন কিভাবে আজ্ঞাবহ হতে পারে, কিভাবে তারা মানে আজিজ মার্কা যে নির্বাচন কমিশনটি হয়েছিল, এবং আমরা দেখেছি কিভাবে 1,23,00,000 ভুয়া ভোট তৈরি করে কিভাবে সেই নির্বাচন কমিশন তৈরি করেছে। সেটা আমি শেষ করি। তারপরে সারা বাংলাদেশে ছাত্র দলের অথবা একেবারে দলীয় ক্যাডারদেরকে তখন নির্বাচনী অফিসার নিয়োগ করা হলো এবং তার বিরুদ্ধে সারা বাংলাদেশ ফুঁসে উঠেছিল, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। এবং তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করার যত রকমের কাজ, একটা ভালো কাজ যখন হয় সেটির পক্ষে সকলেই থাকে। আমরা তো একটা নির্বাচনী ব্যবস্থা মানে সামরিক শাসনের উচ্ছিষ্ট ভোগ করা যে রাজনৈতিক দলগুলো তারা কিভাবে নির্বাচন করেছে বাংলাদেশের মানুষ সকলেই জানে। সেইখান থেকে উত্তরণের জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, লড়াই করেছে। এবং তারপরে কিন্তু একটা জায়গায় আমরা এসেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু ওই যে আছে না, ডাকাতের হাতে যখন কোনো অস্ত্র থাকে সেটি মানুষের জীবন সংহার করে। আবার ফিরবো অ্যাডভোকেট আফজাল হোসেন আপনার কাছে ফিরবো। অথবা আইন প্রক্রিয়ার সংস্থার হাতে তখন মানুষের নিরাপত্তা দেয়। যেটা হয়েছে সরকার বিএনপির হাতে পড়ে এই নির্বাচন অবস্থা ধ্বংস হয়ে গেছে। আফজাল হোসেন আপনার কাছে আমি ফিরছি। ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন 20 সেকেন্ডে শেষ করতে হবে। আমি বলতে চাই, যদি বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন হয়, নির্বাচন করে পরিবেশন যদি মেরুদণ্ড নিয়ে দাঁড়ায়, যদি সুষ্ঠু নির্বাচন, আওয়ামী লীগ বাংলাদেশে ইউনিয়ন কাউন্সিলে 10% পাবে না। অসংখ্য ধন্যবাদ দিলীপ কুমার সরকার। 10% পাবে না। ধন্যবাদ। ধন্যবাদ। সংবিধান রাষ্ট্র পরিচালনার মূল দলিল। সংবিধান বলেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কিন্তু জনগণ সরাসরি রাষ্ট্র পরিচালনা বা সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করে না, তারা প্রতিনিধির মাধ্যমে করে। এই প্রতিনিধি বাছাই প্রক্রিয়াটা যদি সঠিক হয় তখন বলা যায় যে রাষ্ট্রের মালিকরা তার প্রতিনিধির মাধ্যমে এই কাজগুলো করছে। আর যদি সেটা না হয়, সেটা অসংখ্য ধন্যবাদ দিলীপ কুমার সরকার, অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট আফজাল হোসেন। এই দেশে নির্বাচনী ব্যবস্থা সুন্দর করা, সার্থক করার জন্য যা যা করেছে সবই কিন্তু আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ এই ক্ষমতা থাকার কালীনই কিন্তু নির্বাচনী যতগুলো বিধি বিধান আইন অধ্যাদেশ যা হয়েছে, স্বচ্ছ ভোটার তালিকা থেকে শুরু করে নির্বাচনী ব্যবস্থাকে সুন্দর করা, সম্পদের হিসাব দেওয়া, সবই করেছে। বিএনপি ক্ষমতা ছিল, কোন আইনটি করেছে? অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন এবং দিলীপ কুমার সরকার, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য এবং আপনাদের বিজ্ঞ মতামত তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনর্প্রচার হবে সকাল 7:25 দেখার আমন্ত্রণ রইল। একই সাথে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সম্প্রচার হয় প্রতি শনি ও রবিবার। দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।